এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট। দুদিন আগে বিএনপির একটা জনসভা হয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে। দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সাথে এটা কি হলো? দর্শক শ্রোতা, বিএনপিতে বইছে কঠিন শোকের ছায়া। দর্শক, আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে রয়েছিলেন। তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার জন্য চাইলেও তাকে নিতে পারেননি। দর্শক শ্রোতা, আমরা আজকে সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং বর্তমান কি পরিস্থিতি চলছে সে বিষয়ে বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। দুদিন আগে বিএনপির একটা জনসভা হয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে। অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একজন নেতা জনাব মির্জা আব্বাসের একটা উক্তি কেউ কেউ নিউজ করেছেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা দাবি রাখে, কারণ যেই আন্দোলনটা নির্বাচনের আগে বিএনপি ধাপে ধাপে গড়ে তুলেছিল, একটা স্পেসিফিক ডেট 28 অক্টোবরের পর সেই আন্দোলনটা ধ্বংস হয়ে যায়, বলা যায় স্তিমিত হয়ে যায়, এবং সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরই আসলে নিশ্চিত হয় অলমোস্ট আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করছে এবং ক্ষমতায় থেকে যাচ্ছে। সেই প্রসঙ্গে জনাব আব্বাস কথা বলেছেন। উনি কি বলেছেন আগে একটু পড়ি, তারপর আমরা আসলে এটার অন্তর্নিহিত যে তাৎপর্য এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য যে ইশারা আছে সেটা একটু আলোক করতে চাই। জনাব আব্বাস বলছেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15 বছর আন্দোলন করছি। আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি, কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না। কথাগুলো একটু খেয়াল করি। 28 তারিখে মানে 28 অক্টোবর যে আন্দোলন আমরা করেছিলাম, সেদিনই ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি, খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই, আমাদের তৈরি হতে হবে। ওই জায়গাটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি মনে করছেন 28 অক্টোবরই একটা দিন হয়ে যেতে পারতো যেটা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারত। কিন্তু কেন পারেন নাই, তার ভাষা আমি আবারও বলি, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেতে পারত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। এই জায়গাটা একটু উল্লেখ করা দরকার। বিএনপি যখন এই বিভৎস রকম নিপীড়ক সরকারের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যিকার অর্থে প্রাণ হাতে নিয়ে দাঁড়াতে হয়, কোনো সন্দেহ নাই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বহু প্রাণ ঝরিয়ে দিতে পারবে, এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। এটা তো রাজপথের আন্দোলনে বটেই। এছাড়া আপনাকে শত্রু যদি মনে হয়, আপনাকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা, আপনাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলা। 2700 যে খুন হয়েছে এই সরকারের সময়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার একটা বড় অংশ বিএনপির অ্যাক্টিভিস্ট ছিলেন। নিদেন পক্ষে যেটা হয়, আপনার বিরুদ্ধে এমন কতগুলো মামলা হবে যেগুলোতে আদতে আপনার কোনো সংস্রব নাই। সেগুলো মামলার সংখ্যা 50, 60, 70, 100, 150 যে কোনো কিছু হতে পারে। তার জন্য আপনি জেলে থাকবেন, তার জন্য আপনি কোর্টের দরজায় দৌড়াতে থাকবেন, আপনার জীবন জীবিকা শেষ হয়ে যাবে, আপনাকে হেফাজতে নিয়ে নির্যাতন করবে। সো হেন কোনো বিষয় নেই, কিন্তু যদি রক্তের কথা আসছে, ইয়াস, এটা খুব ঝুঁকিপূর্ণ। এই সরকার যদি তার ক্ষমতায় থাকার জন্য কাউকে ঝুঁকি মনে করে, তার রক্ত ঝরিয়ে দেবে কোনো রকম কোনো বিচার বিবেচনা ছাড়া। এবং আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি, যারা আইনশৃঙ্খলা, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বহু আগেই আওয়ামী লীগের দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অনেকে ফান করে থেকে পুলিশ লীগ বলেন, খুব বেশি ভুল বলেন তা না। এবং তারা তাদের ব্যক্তিগত পাপ এমন জায়গায় নিয়ে গেছে যে এখন তারাই তাদের আখের গোছানোর জন্য তারা বিএনপির ওপরে মারাত্মক রকম বল প্রয়োগ করতে প্রস্তুত আছে সবসময়। এবং এটা যে শুধুমাত্র তার বিচার থেকে বেঁচে থাকার জন্য বা দূরে থাকার জন্য তা না, এরকম একটা রেজিমকে ক্ষমতায় যদি তারা রাখতে পারে, তার ফল কি হয়? পুলিশের বাহিনীর নানা লোকজনের তথ্য আমরা দেখছি না, বেনজির বাদ দিয়ে, আসাদুজ্জামান মিয়া বাদ দিয়ে, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজিদেরও যে পরিমাণ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে, তাতে আমরা বুঝতে পারি কি লাভ আছে। সো তারা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। জনাব মির্জা আব্বাস যে স্বীকারোক্তি দিয়েছেন, এক ধরনের স্বীকারোক্তি, আমি বলছি না সবাই তা ছিল, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে তো এটা হয়তো ছিল। বিএনপির একটা অঙ্গ সংগঠনের একজন সভাপতিকে আমরা একটা মিছিলে পুলিশ দেখে পালাতে দেখেছি, এরকম ভিডিও আমাদের সামনে এসছে।
আমি আবারও বলছি, আমি কাউকে তার আচরণের জন্য ছোট করে কথা বলছি না, এই রেজিমটা এরকম। কিন্তু জরুরি কথাটা হচ্ছে, এই রকম একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে হলে তো আসলে এই ভয় রাখা চলবে না। যখন বিএনপির জায়গা থেকে বলা হয়, বিএনপির মানে যারা মির্জা আব্বাস বিএনপির যে কোনো একজন নেতা নন, খুবই গুরুত্বপূর্ণ, উনি মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি তো ছিলেনই, উনি এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলছেন, তার মানে এই রকম বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি আছে। সো এই পরিস্থিতি মনের মধ্যে যদি এই ভয়টা থাকে, আমি বলছি না সবাই মারা যাবেন, কিন্তু সম্ভাবনা আসলেই আছে। এই রাস্তার যে আন্দোলন, তাতে এরকম সম্ভাবনা, মারাত্মক সম্ভাবনা আছে। কিন্তু এটাকে যদি ভয় পাওয়া যায়, ভয় পাওয়া হয়, তাহলে কি এরকম একটা রেজিম, যেটাকে অনেকে মাফিয়া, অনেকে ফ্যাসিস্ট রেজিম বলে, আমি বহুবার বলেছি, আমি এদেরকে ফ্যাসিস্ট বলে আসলে কিছুটা সম্মান করতে হয়, আমি করতে চাই না। কারণ ফ্যাসিজমেরও লিস্ট কিছু আদর্শ নীতি থাকে, যেগুলোকে সে এস্টাবলিশ করার জন্য অনেক কিছু করে। আমি সবসময় বলি, একটা মাফিয়া স্টেট, একটা মাফিয়া গভর্নমেন্ট, সেই সরকারটা কিছু ফ্যাসিস্ট টুল ব্যবহার করার চেষ্টা করছে। কারণ সে যে বয়ান আমাদের সামনে আনে, তথাকথিত ধর্মনিরপেক্ষতা, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো তার দলের লোকজনও বিশ্বাস করে এবং তারাও এই ব্যাপারে সচেতন নয়। ও কত টুল ব্যবহার করে, মত প্রকাশকে গলা টিপে ধরে, বিরোধীদেরকে ধ্বংস করে দেয়া। তো যাই হোক, এরকম একটা রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি বিএনপির মতো দলের মধ্যে মৃত্যু ভয় বা রক্ত দেওয়ার ভয় থাকে, বিশেষ করে ওপরের দিকের নেতৃত্বে, আমি বিএনপির মধ্য এবং নিচের দিকের নেতৃত্ব মানে লোকজনের যারা কর্মী আছেন, আমি তাদের মধ্যে কিন্তু বেশ সাহস দেখি। আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে পরিচিত হয়েছি, কেউ আমাকে একটু চিনে কথা বলার চেষ্টা করেছেন, আমি দেখেছি তাদের মধ্যে সাহসের জায়গাটা আছে। তার মানে কি উপরের দিকে বা সর্বোচ্চ নেতৃত্বের দিকে এই ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে টেনশন কাজ করে। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি তবে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। আমরা চলে যাচ্ছি সেখানে। With a population largely dependent on the land and the natural resources for livelihoods and indeed survival, Bangladesh is one of the countries that is most affected by environmental damage and climate change. Up to 2/3 of Bangladeshis are involved in farming activities in some way, with women accounting for half of those working in the agricultural sector. 3/4 of the population of the country reside in environmentally vulnerable rural areas, with many either living in poverty or not owning land. Growing migration to already densely populated urban areas in low-lying coastal zone is leading to the expansion of informal settlement areas in urban areas and of course also expansion of the informal economy. The World Bank estimates that Bangladesh may have almost 20 million internal climate migrants by 2050, IDPs by 2050, corresponding to roughly 12% of the entire population of Bangladesh or the entire population of my own home country, Chile. Specifically, with a projected 50 centimeters rise in sea level, as you mentioned before, Bangladesh may lose approximately 11% of its land by then, and that will mean up to 18 million people may have to migrate because of sea level rise alone. In communities like Khulna, increased salinity, siltation, flooding, and worsening cyclones have devastated the agriculture sector, affecting living and working conditions. দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।